জয়েন্ট মুভমেন্ট কমিটির টাকা এই গণ অবস্থানের আজকের 22তম দিনে উপস্থিত আমার সহযোদ্ধারা, এই এলাকার ব্যবসায়ী বৃন্দ এবং পথচারীরা বা যারা আমার বক্তব্য মাইক্রোফোনের মাধ্যমে শুনতে পাচ্ছেন, আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে কতগুলো আবেদন আমাদের 10,323-এর শিক্ষকদের উদ্দেশ্যে রাখছি। আপনারা যারা সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় বসে আছেন বা বসে থাকেন, দয়া করে আপনারা সিটি সেন্টারের এই জায়গাগুলো খালি করে আমাদের ধর্ণা মঞ্চের দিকে চলে আসুন। সেটা যদি দিনের বেলা হয় সেক্ষেত্রে ওই জায়গায় বসবেন না, কারণ ব্যবসায়িকরা যারা ব্যবসা করছেন আপনাদের কারণে এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা যেন এমন না হয়। তাই অনুরোধ রাখবো, প্রত্যেক দিন মাইক্রোফোনে এইভাবে বলে বলে আপনাদেরকে এই মঞ্চে আসার আহ্বান রাখা হচ্ছে। আগামীকালকে থেকে আপনাদেরকে আর আমরা এই মঞ্চ থেকে এই আহ্বান রাখবো না যে আপনারা দয়া করে এই সিটগুলো খালি করে দেবেন। তারপর এই মার্কেট অথরিটি থেকে যদি আপনাদেরকে কোনো অপমানিত করে, তার দায়ভার কিন্তু জয়েন্ট মুভমেন্ট কমিটি নেবে। কারণ কি আমরা যথেষ্ট চেষ্টা করছি আপনাদের এই জিনিসটা বোঝানোর জন্য যে এদের ব্যবসা ব্যাঘাত ঘটাবেন না, আপনারা দয়া করে ওই জায়গাটা ছেড়ে দিন, সিঁড়িটায় বসবেন না। তো যাই হোক, আমি আমার বক্তব্যে ফিরে আসি। এই জয়েন্ট মুভমেন্ট কমিটির এই গণ অবস্থা, তার যে প্রেক্ষাপট সেটা হয়তো বা অনেকেই জানেন না। আমরা যখন বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে এই আন্দোলনগুলো করে যাচ্ছিলাম আমাদের মতো করে, তখন 10,323-এর যারা সাধারণ সদস্যরা আছেন তারাই একটা দাবি, একটা আবেদন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন যে বিচ্ছিন্নভাবে কেন, ঐক্যবদ্ধভাবে কেন নয়। তখন আমরা যারা অগ্রণী ভূমিকা নিয়ে কাজ করছিলাম, কোথাও না কোথাও আমাদের মাথায় এই বিষয়টা এসেছিল যে না, আমরা যারা এই কথাগুলো বলছে এই কথাগুলোকে প্রাধান্য দিয়েই আমাদেরকে এগোতে হবে। তারই প্রেক্ষাপট হিসাবে এই যৌথ মঞ্চের সৃষ্টি। 3টে সংগঠন, 7 জন করে মেম্বার, 21 জন মেম্বার নিয়ে তৈরি হয় যৌথ মুভমেন্ট কমিটি। প্রথম তার বৈঠক, বেশ কিছু আলোচনা। দ্বিতীয় বৈঠক, আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা। তৃতীয় বৈঠকে গিয়ে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আগামী দিন আপামর 10,323-এর যারা সদস্যরা আছেন তাদের যে চাহিদা, তাদের যে ইচ্ছে, সেই ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়ে কিভাবে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য পরিকল্পনা করা। সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই যে আমরা এমন একটা আন্দোলন করব যেটা হবে শেষ আন্দোলন, এবং সেই আন্দোলন থেকেই আমরা আমাদের দাবিটুকু পূরণ করে নিয়ে যাব। সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এই গণ অবস্থানের কথাই প্রপোজাল হিসাবে আসে, তারপর তা বাস্তবে রূপায়িত হয় এই মাসের 7 তারিখ আগরতলা সিটি সেন্টারের সামনে আমরা যৌথ মঞ্চের উদ্যোগে গণ অবস্থান শুরু করি এই মাসের 7 তারিখ থেকে। আজকে এই গণ অবস্থানের 22তম দিন। রাজ্যের ইতিহাসে আন্দোলনের অনেক প্রেক্ষাপট আছে, অনেক ইতিহাস আছে। সমস্ত প্রেক্ষাপট, সমস্ত ইতিহাসকে ছাপিয়ে গিয়ে ডিসেম্বরের এই কনকনে ঠান্ডার মধ্যে এক নতুন ইতিহাস তৈরি করে নিয়ে যাচ্ছে
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সর্বসম্মতি দিয়েছেন যে আপনারা যা করছেন তা সঠিক নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে করে যাচ্ছেন, সম্পূর্ণ সহমত পোষণ করছেন, কেউ সামনে এসে করছেন, কেউ ফোনে করছেন, কেউ আড়ালে গিয়ে করছেন। আমরা এই জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের আপামর জনগণ যারাই আমাদের পাশে দাঁড়িয়েছেন, বিভিন্নভাবে দাঁড়িয়েছেন, কেউ মানসিক শক্তি দিয়েছেন, কেউ খাদ্য দিয়ে সাহায্য করেছেন, কেউ চিকিৎসা দিয়ে সাহায্য করেছেন, কেউ টাকা দিয়ে সাহায্য করেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের পাশে থাকার জন্য। কারণ 10,323 এই সমস্যাটা শুধু যদি 10,323 সমস্যা হিসাবে বলা হয় তাহলে মহা ভুল হবে। কারণ এই এলাকায় যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক বৃন্দরা আছেন, তাদেরও কোনো না কোনো আত্মীয় স্বজন হয়তো বা 10,323 শিক্ষক বা শিক্ষয়িত্রী এনারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং এই ভাবলে হবে না যে 10,323 এই কিছু শিক্ষক শিক্ষয়িত্রীরা এফেক্টেড হয়েছে, সুতরাং সমস্যাটা তাদের, আমাদের বলার কিছু নেই, আমাদের ভাবার কোনো কিছু নেই, আমাদের দায়বদ্ধতা নেই, আমাদের দায়িত্ব নেই। যে কথাটা আমি আমার আগের বক্তব্য বলেছিলাম যে রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমা, উনার আপন ছোট ভাই, উনিও 10,323। রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, উনার আত্মীয় 10,323। তারা বলছেন যে বিগত সরকার শুধু রাজনীতি করে চাকরিগুলো দিয়েছিলেন, তাহলে এরা কারা? তাহলে এরা কারা যারা চাকরি পেয়েছিলেন তাদের নামগুলো আমি বলছি। বিষয়টা আসলে রাজনীতির জন্য রাজনীতি। আমরা যারা 10,323 নিয়ে এই আন্দোলনগুলো করে যাচ্ছি, আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের স্থায়ী সমাধান। আমরা গত বছর অক্টোবর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করি, 3টে সংগঠনের 2জন করে প্রতিনিধি, 6জন মিলে আমরা দেখা করেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। তার আগে আমরা মহাকরণ অভিযানে যাই 3টে সংগঠন মিলে, যদিও তখন যৌথ মঞ্চ তৈরি হয়নি, কিন্তু আমরা যেহেতু আমাদের একটাই দাবি, চাকরি ফিরে পাওয়ার দাবি, সেই দাবি আমরা ঐক্যবদ্ধভাবে সেদিন মহাকরণ অভিযানে গিয়েছিলাম এবং তাতে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। কথোপকথনগুলো হয়েছিল, আমরা একমত হতে পারিনি। পরবর্তী সময়ে 2রা অক্টোবর যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যাই, আমরা দায়িত্ব নিয়ে দায়িত্বশীল সংগঠন হিসাবে ওনার কাছে বেশ কিছু তথ্য তুলে দিয়ে বলেছিলাম যে আপনার কাছে সুযোগ আছে 10,323 সমস্যার সমাধান করার। যেহেতু আপনি রাজ্যের এখন সরকার, আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সুতরাং আপনি চাইলে এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন। তার জন্য আমরা বেশ কিছু কাগজপত্র আপনাকে দিয়ে যাচ্ছি। উনি আমাদের আশ্বস্ত করেছিলেন এই সমস্ত কাগজপত্রগুলো আমি আমার আধিকারিকদেরকে দিয়ে যথাসম্ভব চেষ্টা করবো 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ স্থায়ী একটা সমাধান করবো। যা করবো ভালো করবো। আমরা এই 10,323 প্রতিনিধিরা সেদিন খুশি হয়েছিলাম। আমরা ভেবেছিলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেন ওটাই নাকি সার্কুলার হয়, ভেবেছিলাম যে উনি যেটা বলেছেন সেটাই হয়তো আগামী দিনে সার্কুলার হিসাবে আমরা দেখতে পারবো। তাই এই 3টে সংগঠন যদিও আমরা আলাদা আলাদা ছিলাম, তারপরেও আমরা দায়িত্ব নিয়ে কিন্তু 2 মাস কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের আন্দোলন গড়ে তুলিনি। কিন্তু 2 মাস যখন অতিক্রান্ত হয়ে গেল, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিছুই দেখতে পাচ্ছি না, শিক্ষামন্ত্রীর তরফ থেকে কিছুই দেখতে পাচ্ছি না। উপরন্তু আমরা দেখতে পেলাম একটা ললিপপ, একটা চকলেট ঝুলিয়ে দিয়েছে। যে ললিপপটি খাবেন বলছে 10,323 খেতে পারবেন, রাজ্যের বাকি মেধাবরাও খেতে পারবেন,
তখন বুঝতে পারলাম, আরে এ তো সমস্যার সমাধান নয়, এ তো রাজনীতির খেলা। তখনই আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই যে না, এর বিরোধিতা করা দরকার, এর প্রতিবাদ করা দরকার, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করব। এবং তাই ফলশ্রুতি এই গণ অবস্থান মঞ্চ তার 5 দিন অতিক্রান্ত রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এনাদেরকে বারংবার এই মঞ্চ থেকে আমরা বারবার আহ্বান জানাচ্ছি যে আপনারা আমাদের সঙ্গে কথা বলুন, আমাদের সমস্যার নিরসন করুন। আপনার কাছে সুযোগ আছে, আপনি সুযোগের সদ্ব্যবহার করুন। আমরা কি চাইছিলাম? একটা স্থায়ী সমাধান। স্থায়ী সমাধানের ক্ষেত্রে দুটো আমরা প্রপোজাল দিয়েছিলাম। কিসের প্রপোজাল? বলেছিলাম রাজ্যের শিক্ষা দপ্তর যখন 2017 সালে আমাদেরকে একটা টার্মিনেশন কাম অ্যাডভোকেট লেটার, জয়নিং এর লেটার দিয়েছিল, সেই চিঠিটাতে লেখা ছিল কি যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমাকে নাকি টার্মিনেশন করা হচ্ছে। আবার সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নাকি আমি আবার অ্যাডভোকেট হিসাবে জয়নিং পাচ্ছি। আমরা যারা 2014 সাল এবং 17 সালে দেশের সর্বোচ্চ আদালত এবং ত্রিপুরা হাইকোর্টের এই জাজমেন্টগুলোকে পড়াশোনা করতে শুরু করলাম, আইনি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগটা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে এই যে 219 পৃষ্ঠার জাজমেন্ট, তাতে একটা প্যারা দেওয়া ছিল, 127 নম্বর প্যারা। পুরো জাজমেন্টের মধ্যে বিস্তারিত অনেক কিছু লিখেছেন, তা বললে হয়তো আজকের ডেটে মূল্যহীন হয়ে যাবে। বেশ কিছু বিষয় ছিল, আমাদের কন্ট্রাডিকশন হচ্ছিল, কিন্তু আমরা বলতে পারছিলাম না, যেহেতু এটা আইনের একটা ভাই। এটা 127 প্যারাতে এমন কি ছিল যেগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করে যাচ্ছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলে এসেছিলাম। 127 নম্বর প্যারাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছিল কার চাকরি যাবে, কার চাকরি যাবে না। এই যে 219 পৃষ্ঠার জাজমেন্ট, এই জাজমেন্টের মধ্যে একমাত্র প্যারা তাদের খুব স্পেসিফিক্যালি এবং ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে কার চাকরিটা যাবে, কার চাকরিটা যাবে না। প্রথমত তৎকালীন সময়ে সরকার যে অ্যাডভোকেট নিয়োগ করেছিলেন, এই সরকারি অ্যাডভোকেট একটা আপিল রেখেছিলেন যে যে সমস্ত সমস্যাগুলো রাজ সাহেবরা দেখিয়েছেন তাতে কনসিডার করে জাজমেন্টটাকে যেন প্রসপেক্টিভ ইন নেচার রাখা হয়। বাস্তবতাটা কিন্তু অন্যরকম, যেটা আপনারা শুনেছেন। বাস্তবতাটা কিন্তু কোর্ট কিন্তু সেদিন এই জাজমেন্টটাকে খানিকটা হলেও প্রসপেক্টিভ রেখেছিলেন এই 127 নম্বর প্যারা। আবার এই 127 নম্বর প্যারাতেই কোর্ট একটা রেট্রোস্পেক্টিভ প্যাকেজ দিয়েছিলেন, তাতে খুব সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো পলিসি নিয়ে চ্যালেঞ্জ হয়েছে কোর্টের সামনে, একমাত্র তাদেরই চাকরি যাবে। এখন গল্পটা একটু পেছনের দিকে গেলে আরেকটু স্পষ্ট হবে যে কনভয়েন্ট ভার্সেস ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের যে কেসটা 2014 সালে জাজমেন্ট বেরিয়েছিল, তাতে মোট 50 পিটিশন ক্লাব করা হয়েছিল। টোটাল 58টা পিটিশনকে ক্লাব করে এই জাজমেন্টটা বেরিয়েছিল। এই 58টা পিটিশনের মধ্যে 50 পিটিশন পলিসিটাকে চ্যালেঞ্জ করেছিল, সেটা আইডেন্টিফাই করা হয়েছে। আমরা বলেছি যে এই 58টা পিটিশনের মধ্যে 50 পিটিশন পলিসিটাকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছিল, সেটা আইডেন্টিফাই করুন। এক্সাম্পল দিয়ে যদি বলি, তৎকালীন সময়ে আমাদের বিরুদ্ধে যারা বলেছিলেন অ্যাডভোকেট, আমি এক দুজনের নাম না বলে না হয়, তো অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণনারায়ণ ভট্টাচার্য, সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মন, এনারাও আমাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
বলে চাপা দিয়ে বসে আছে। সত্য ঘটনাগুলো এরা বলছেন না, কিছু মিথ্যাকে বলছেন করে এই মিথ্যার পরিপ্রেক্ষিতে এই 10,300 সরকারে তৈরি করে দেওয়া হলো। আর রাজ্যের অ্যাডভোকেটরা এই বিষয়গুলো সহ্য করে যাচ্ছেন, চুপ করে বসে আছেন, অসহায় মানুষগুলো রাস্তায় পড়ে আছে। আমি এই মঞ্চ থেকে রাজ্যের অ্যাডভোকেটদেরকে আবেদন রাখবো, সত্য ঘটনাগুলো আপনারা তুলে ধরছেন না কেন, বলছেন না কেন? এই প্যারা ওয়ার্ডের হিসাবে ব্যাখ্যাটা কি? আমরা চিন্তা করে যাচ্ছি যে এই বিষয়গুলো এরকম নয়, আমাদের সমাজ চাকরি যায়নি, কিছু সংখ্যক হয়তো চাকরি গেছেন, কিন্তু তাদের জন্য একটা বিকল্প ব্যবস্থা করে সেই বিষয়টাও কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলে এসেছিলাম যে এইভাবে আগে যে সমস্যাটা সমাধান করে তারপর আপনি আমাদের বিষয়টা দেখুন। আমরা যে কথাগুলো বলছিলাম সেই কথাগুলো রাজ্যের একজন স্বনামধন্য জাজ রিটায়ার্ড জাস্টিস শ্রী হরিপাল মহোদয় বিভিন্নভাবে বলে এসেছিলেন, কিন্তু এই কথাগুলোর গুরুত্ব সেভাবে দেওয়া হচ্ছিল না। আপনারা যারা আজকে সকালে যে একটা দৈনিক সংবাদ, সেটা হলো স্যান্দন পত্রিকা সংবাদপত্র, স্যান্দন পত্রিকাতে আজকে রিটায়ার্ড জাস্টিস হরিপালের যে বক্তব্যটা, এটা আশা করি ত্রিপুরা রাজ্যের মানুষ, আমরা 10,323 শিক্ষক শিক্ষিকারা আছি, তারা তো বিষয়গুলো জানি, কিন্তু আপনারা যারা সাধারণ জনগণ, যারা বিভিন্ন প্রচারের মাধ্যমে কোনো না কোনোভাবে কোথাও না কোথাও আলোচনার পরিপ্রেক্ষিতে চায়ের দোকানে হোক, বাজারে হোক, ভেবেছিলেন যে এদেরকে ইংরেজি চাকরি দেওয়া হয়েছে, চাকরিটা চলে গেছে। বাস্তব পত্রিকা আজকে দয়া করে একবার স্যান্দন পত্রিকায় যে লিখুলিটা বেরিয়েছে জাস্টিস রিটায়ার্ড জাস্টিস হরিপাল মহোদয়, দয়া করে একবার পড়ে দেখবেন। সেই কারণে আমি আমার বক্তব্যে এরকম বলেছিলাম, রাজ্য সরকারের কাছে আবেদন করেছিলাম যে আপনারা একটা ট্রাইপার্টাইট মিটিং বা দ্বিপাক্ষিক বৈঠক যাতে বলা হয়, দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করুন। একটা পক্ষ সরকার পক্ষ, আরেকটা পক্ষ রিটায়ার্ড জাস্টিস হরিপাল সঙ্গে সিনিয়র যারা অ্যাডভোকেট আছেন এই রাজ্যে, এদেরকে নিয়ে আরেকটা পক্ষ হলো এই 10,323 প্রতিনিধি। আলোচনায় বসুন, বসে এই সমস্যার সমাধান করুন। মুখ বুঝে থাকলে এই সমস্যা দীর্ঘায়িত হবে, একটা সময় এই সমস্যা ক্যান্সারের আকার ধারণ করবে, আর ক্যান্সার হলে প্রথমে যে কাজটা ডাক্তারবাবুরা করে থাকেন, একটা অঙ্গ বিচ্ছুতি করে দেয়, অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দেয়। তারপরে যদি না হয়, বিভিন্ন থেরাপির মাধ্যমে যদি না হয়, একটা সময় মৃত্যু হয়। তাই বলছি, এই সমস্যা নিয়ে রাজ্য সরকার আপনারা খেলবেন না, বিষয়গুলো সমস্যার সমাধান করুন, বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখুন। আমরা যারা এই মঞ্চে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনগুলো করে যাচ্ছি, বিভিন্ন দাবি দাবাগুলো করে যাচ্ছি, আপনারা এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখে এই সমস্যাগুলোর সমাধান করুন। অন্যথায় এই সমস্যাগুলোর সমাধান না হয়েও এই গণতান্ত্রিক পদ্ধতির আন্দোলন যে চালিয়ে যাচ্ছে, সেটা যেন কোথাও এমন না হয় কোন একটা অগণতান্ত্রিক পদ্ধতির আন্দোলনে পরিণতি হয়, সেটা আমরা কখনো চাইব না। রাজ্য সরকার সেটা গুরুত্ব দিয়ে বুঝুন, বুঝে তার সমস্যার সমাধান করুন। আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি এই গণগণনার মঞ্চটাকে কিভাবে আলিঙ্গিত করা যায়, কিভাবে এই গণগণনা মঞ্চটাকে ভেঙে দেওয়া যায়, তার বিভিন্ন পরিকল্পনাগুলো নিচ্ছে। সাধারণ যারা সদস্যরা আছেন, এনারা হয়তো টের পাচ্ছেন না এই বিষয়গুলো, কিন্তু আমরা যারা এটা নিয়ে কাজ করছি ভিতরে ভিতরে, তারা কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সমাধান শেষ করে যাচ্ছি, আর সমাধানগুলো আমরাই করে যাচ্ছি। এই জায়গায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, সমস্যাগুলো হচ্ছে, তৈরি করা হচ্ছে, বাইরে থেকে এই সমস্যাগুলোকে আমদানি করা হচ্ছে, যেন এই মঞ্চটাকে ভেঙে দেওয়া যায়। বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে
আমরা আশাবাদী রাজ্যের সংবাদ মাধ্যম দীর্ঘদিন আমাদের পাশে ছিলেন, আগামী দিনে থাকবেন। আপনারা আমাদের এই গণধর্ম মঞ্চকে সমর্থন করেছেন। আমরা আপনাদের সহযোগিতায় বিভিন্নভাবে আমাদের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর তাতে যে ভূমিকাটা সবচেয়ে বেশি দেয় সে রাজ্যের গণমাধ্যম। আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে রাজ্যের সমস্ত গণমাধ্যমকে, কি বলুন ইলেকট্রনিক্স মিডিয়া, কি বলুন প্রিন্ট মিডিয়া, কি বলুন সোশ্যাল মিডিয়া, সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনাদের কাছে এও আবেদন রাখি এই মঞ্চ থেকে, আপনারা কোনো জিনিস ছাপানো বা প্রচার করার আগে একবার ভেবে দেখবেন যে এই মঞ্চের এই সদস্যরা কোথাও কি এই ঘটনাগুলোর সঙ্গে জড়িত আছে কি নেই। শুধু শুধু একটা নাম জড়িয়ে দিলেই এই মঞ্চটাকে কালিমা লিপ্ত করা যাবে না। কারণ এই মঞ্চে লড়াই, পেটের লড়াই, হাতের লড়াই, আত্মসম্মানের লড়াই। আমরা যে লড়াইটা করছি সেটা আমাদের হাতের লড়াই, আত্মসম্মানের লড়াই। একটা বিষয় না বলে পাচ্ছি না আমি, আমরা এই 10,323 যে সংখ্যাটা, তার মধ্যে প্রায় 3,300 অ্যাপ্রক্সিমেট আমাদের জনজাতি ভাইরা চাকরি পেয়েছিলেন আমাদের সঙ্গে 2010 সাল 2014 সালে। আমরা আইটি অ্যাক্টের আগে চাকরি পেয়েছিলাম, তাই যারা এই আইটি অ্যাক্টের টেটের গল্পগুলো বলছেন সেটা সত্য নয়। এটা এখন আর রাজ্যবাসীকে বলার প্রয়োজন মনে হয়। কিন্তু আপনারা যারা 18 মোড়া পাহাড়ের ভিতরের স্কুলগুলোকে কোনোদিন দেখেছেন, বা জনপুর হিলের পাহাড়ের ভিতরের স্কুলগুলো দেখেছেন, বা কাঞ্চনপুরের ভিতরের পাহাড়ের স্কুলগুলো দেখেছেন, বা মলমোড়ার পাহাড়ের ভিতরের স্কুলগুলো দেখেছেন, সেখানে যে শিশু বাচ্চারা বিদ্যালয়ে আসেন, যারা মার হাত ছেড়ে প্রথম বিদ্যালয়ে আসছেন, তার যে মাতৃভাষা কখনো এর বাইরে বাংলাটা হয়তো বা সে অর্থে বলতে পারছে না বা বুঝতে পারছে না, তখন এই যে আমাদের 10,323 জনজাতি শিক্ষক ভাইরা আছেন, তারা কিন্তু মা বাবার মতন এই শিশুদেরকে কুলে আঁকিয়ে, কুলে বসিয়ে, বুকে জড়িয়ে তাদের কর্কট ভাষাটাকে আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বাংলায় যে লেখাটা সেটা কর্কট ভাষায় ট্রান্সলেট করে বোঝানোর চেষ্টা করে, পড়াটাকে শেখানোর চেষ্টা করে। ওই শিক্ষা আইনে কিংবা শিক্ষা পদ্ধতি যারা শিক্ষা নিয়ে বিশ্লেষণ করেন, তারা কি এই কথাগুলো ভাবেন? কখনো ভাবেন না। যদি পর্যন্ত করেন যে স্কুলটা, যেখানে আমার ছোট্ট শিশু জনজাতি ভাইরা আছে, যারা হয়তো বাংলা ভাষাটা বুঝছেন না, বিদ্যালয় হয়তো 2-3 শিক্ষক আছে, তার মধ্যে যদি 3 জনই বাঙালি ভাই হয় আর কর্পোরেট ভাষাটা না বলতে পারে, তখন কিন্তু ওই শিশুগুলোর শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। আজকে যখন এই 10,323 জোরপূর্বক, আমি বলবো জোরপূর্বক শিক্ষা দপ্তরকে শিক্ষা দপ্তর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন রাজ্যের এই প্রত্যন্ত পাহাড়ের বিভিন্ন স্কুলগুলোতে যেখানে আমার জনজাতি ভাইরা শিক্ষকতা করতেন, সেই যে প্রত্যন্ত গ্রামের যে শিশু কন্যারা, শিশু বাচ্চারা, ছেলে মেয়ে, তারা যে শিক্ষা গ্রহণ করত, যে পদ্ধতিতে তাদেরকে শিক্ষা দেওয়ানোর ব্যবস্থা করা হতো, সেই পদ্ধতি সেটা কি ব্যাঘাতপ্রাপ্ত হয়নি? বুকে হাত দিয়ে বলতে পারবেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী যে আপনার এই পদ্ধতিতে ব্যাঘাত হয়নি? আর এই যে 3300 শিক্ষকরা বিভিন্ন পাহাড়ে বিভিন্ন জায়গায় তাদের নিজের সন্তানের মতন করে এই শিশুদেরকে শিক্ষাদান করে এসেছিল, তাদের কোনো শিক্ষা ব্যবস্থার কোনো অবদান নেই। কেন্দ্রীয়ভাবে কোনো একটা আইন তৈরি করা হয়, সেই আইনটা যদি দিল্লি
শিক্ষাক্ষেত্রে, সেটা হলো এই সমস্যা যে পলিসিগুলো নেওয়া হচ্ছে, সেই পলিসিগুলোতে প্রত্যন্ত গ্রামের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। আর যার কারণে শিক্ষা ব্যবস্থার ভারতবর্ষে পৃথিবীতে অনেক দেশের তুলনায় আমরা পিছিয়ে আছি। শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক উন্নত। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বিদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বিদ্যার সঙ্গে আলোচনা করে তারাই ডেভেলপ চিন্তা করতে অথচ আমার রাজ্যে এখানে জাতি উপজাতি ঐক্য বন্ধন, পাহাড় সমতল মিলে রাখত। পাহাড়ের যে শিক্ষা ব্যবস্থা এই আইটি অ্যাক্টের কারণে দেখা যাচ্ছে, যে বিষয়গুলো আমার রাজ্য সরকার কেন কেন্দ্রীয় সরকারকে বোঝাতে পারছে না যে আমার রাজ্যের ক্ষেত্রে এই তোমার যে এই নিয়ম, এই নিয়মে যদি তুমি চলো তাহলে আমার জনজাতি ভাইরা চাকরি পাবে না। আমার পাহাড়ের ভিতরে যে শিক্ষা ব্যবস্থা, সেই ব্যবস্থা ব্যাঘাত হবে। আগামী 10 বছর যে শিক্ষক ছাঁটাই করে দিয়েছে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর, আগামী 10 বছর শিক্ষকরা চাকরি পাবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কেননা এই যে পদ্ধতি, এই পদ্ধতিটা তৈরি হয়েছে মেট্রোপলিটন সিটি চিন্তাধারার ভিত্তিতে। আমার রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা আর সিবিএসইর যে শিক্ষা ব্যবস্থা, সেই বোর্ড এবং সেন্ট্রাল বোর্ড অতীত দিন রাত খারাপ আছে। তাহলে আমি যে এই কম্পারিজনটা করছি দিল্লির সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, সেটা কি করে সম্ভব হবে? আপনারা বলছেন সিবিএসইর মাধ্যমে শিক্ষাদান করছেন। আমার সৌভাগ্য ছিল আমি শহরের একটা ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি করতাম। আমি দেখেছি বইগুলো, আমি যদি বলি এখন হয়তো অনেকে গায়ে লাগবে বিষয়গুলো। সিবিএসইর বই আর সিবিএসই প্যাটার্ন দুটোর মধ্যে রাতে দিয়ে ডিফারেন্স আছে। সেগুলো রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বিশ্বাস করে বলো, তাতে আমার কিছু আসে যায় না। আমি একজন শিক্ষক হিসাবে যেটা দেখেছি যে সিবিএসই আর সিবিএসই প্যাটার্ন এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তাই এই 10,323 যে সমস্যা, এটাকে শুধু 10,323 সমস্যা বললে ভুল হবে। আমি এতগুলো কথা বলার উদ্দেশ্য একটাই যে আমরা যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলংস করি, পার্বত্য রাজ্য, পাহাড় সমতল মিলে জাতি উপজাতির মেলবন্ধন, ভাষাগত দিক বিভিন্ন। এখন যদি কেউ বলে যে বাচ্চাটা তার মা থেকে মাতৃভাষা হিসাবে তারপরে শিখে এসছে, ঘুম থেকে উঠেই তাকে আমি বাংলায় বই দিয়ে বাংলা পড়াতে বাধ্য করে দেবো, সেটা কি ঠিক হবে? নিশ্চয়ই না। তাহলে আমার যখন রিক্রুটমেন্ট গুলো করতে হবে, সেই বিষয়টাকে মাথায় রাখতে হবে যে এই যে বিদ্যালয়গুলো পাহাড়ে পর্বতে আছে, সেই বিদ্যালয়গুলো পরিচালনার ক্ষেত্রে আমার এমন কিছু শিক্ষক দরকার যারা ওই ভাষাটায় বাচ্চাদেরকে অন্তত করতে বুঝিয়ে দিতে পারবে যে এই বইয়ের ভিতরের যে ভাষাটা তার মানে রাখে। তারপর আস্তে আস্তে যখন বাচ্চারা একটু বড় হবে, তারপর না হয় সে তার এই ভাষাটাকে রপ্ত করার চেষ্টা করবে। কিন্তু প্রাথমিক অবস্থায় যে সমস্যাটার সম্মুখীন হবে এই বাচ্চাটা, তার নিরসনের পথ কোথায়? আজকে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা এই নিরসনের কোন ডাইরেকশন যতদূর আমি জানি, যতদূর আমি জানি এই সমস্ত বিষয়গুলো কোথাও নেই। আমাদের শিক্ষক রাফি ভট্টাচার্য, উনি 18 অত্যন্ত গ্রামে চাকরি পেয়েছিলেন। 2014 সালে উনি গেছেন। উনি গিয়ে এই সমস্যা দেখেন, এই যে আমি কথাগুলো বলছি, এই সমস্যাগুলো দেখলেন। তারপর আস্তে আস্তে উনি দেখলেন যে এভাবে আমি পড়াতে পারছি না। উনি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা শুরু করলেন, কিন্তু একটু করে অবরোধ ভাষা শেখার চেষ্টা করলেন। অবরোধ শিখতে শিখতে বাচ্চাগুলোর সঙ্গে কথা বলতে বলতে
তাহলে উনার করে পরবর্তী শিক্ষাটা ওনার হাতিয়েই যাবে, ওনার মতো শিক্ষকদের হাতিয়েই যাবে। এই ক্ষেত্রে যদি আমি কর্পোরেটভাবে একজন শিক্ষক যিনি কর্পোরেট থাকেন ওনাকে যদি ওই বিদ্যালয়ে দেওয়া যেত তাহলে কি রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভালো হতো না খারাপ হতো, সেই বিষয়টাই ভাবতে হবে। আমরা শুধু এদিকে চাকরি 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 এই কথাগুলো বলেই যাচ্ছি, ঠিক আছে, আমরা আমাদের দাবিগুলো বলছি, কিন্তু দাবিগুলোর পেছনে যে আমাদের যে সুস্থ চিন্তাধারা, আমাদের যে শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা, আমাদের রাজ্যটাকে যে আমরা শিক্ষার জগতে এক নম্বরে নিয়ে যাওয়ার চিন্তাধারা, এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে দেখার আবেদন রাখছি আমরা রাজ্য সরকারের কাছে। আমরা যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেখা করেছিলাম, বলেছিলাম বেতন লাগবে না, আপনারা বেতন দিচ্ছেন না, দেবেন না, কিন্তু আমাদেরকে বিদ্যালয়ে যেতে দিন, আমাদের বাচ্চাগুলো থেকে আমাদেরকে দূরে রাখবেন না, আমরা বিদ্যালয়ে যেতে চাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে ছড়াতে চাই, সেটাই তো দিয়েছিলাম আপনার কাছে। পারলেন না খাওয়া দাওয়া বেতন ছাড়াই পাঠাতেন, আমরা দিলাম, এখনো তো বেতন ছাড়া আছে, 8 মাস বসে আছে। জল ছাড়া মাছের যেমন অবস্থা, আমরা আমাদের ছাত্রছাত্রীদের ছাড়া ঠিক তেমনিভাবে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, চাকরি করলে বেতন পেতাম, সংসার ভালোভাবে চলতো, এটা একটা দিক, কিন্তু কেউ যদি শুধু এই একটা দিককেই ব্যাখ্যা করেন তাহলে হয়তো আমার ভুল হবে। আমরা যারা কষ্ট পাচ্ছি, বিদ্যালয়ে যেতে পারছি না, শুধু কি টাকার জন্য? যে বাচ্চাগুলোকে আমরা প্রতিনিয়ত স্কুলে গিয়ে ক্লাসে পড়াতাম, আমাদেরকে সার সার করে রাখতেন, ছোট ছোট বাচ্চা অনেক তুলে বসে যেতেন, আমাদের ছেলে মেয়ের মতো। কোন একটা বাচ্চা স্কুলে যদি আঘাত পেত, দৌড়ে ছুটে গিয়ে ওই শিক্ষক ছুটছেন, কোনোভাবে কোথাও হসপিটালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করে মা বাবাকে ডেকে ওই সন্তানটাকে তার মা বাবার স্কুলে পৌঁছে দেওয়া। ভাবুন তো একবার, আপনার ঘরে দুটো বাচ্চা পালতে আপনার কি কষ্ট হয়? বাচ্চাগুলো দুষ্টামি করে, বিদ্যালয়ে 300, 400, 500, 600, শহরের বিদ্যালয়ে প্রায় 1100, 1200 বাচ্চাগুলো থাকে। এই বাচ্চাগুলোকে দেখে রাখা, পাশাপাশি পড়াশোনা চালিয়ে যাওয়া, খেলাধুলো, গান, সংস্কৃতি, সবগুলো শিক্ষা ব্যবস্থা এর মধ্যে অ্যাটাচমেন্ট ছিল। এই শিক্ষকরা করতেন, এই শিক্ষকরাই তো করতেন। আমরা বাড়িতে দুটো বাচ্চা পড়তে বলছি, ছেলেটা খুব দুষ্ট, মেয়েটা খুব দুষ্ট, সামলাতে পারছি না, আর এই শিক্ষকরা বিদ্যালয়ে 600 বাচ্চাকে সামলাচ্ছেন। আর রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী গিয়ে কোন এক বিদ্যালয়ে বলছেন শিক্ষকরা সামলা। প্রতিবাদ করতে পারছেন না, তারা প্রতিবাদ করতে পারছেন না, ভাবেন কোথাও শিক্ষকদেরকে রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন বাংলা, আর শিক্ষকরা চুপ করে বসে আছে, প্রতিবাদ নেই। অন্তত আমাকে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন, আপনি কি বলছেন এগুলো? আপনি যে আজকে যদি শিক্ষামন্ত্রী হয়ে থাকেন, তার মধ্যে কোনো না কোনো শিক্ষক আছে, আপনি শিক্ষক সমাজকে অবমান করার অধিকার নেই। ভুল হলে শুধরানোর জায়গা থাকে, ভুলটা বলে দেওয়া হবে, শুধরানোর সুযোগ দিই, শুধরে যাবে শিক্ষকরা। যদি কোথাও ভুল হয়ে থাকে আমি জানি না, যে ভাষায় আপনি বলে তুমি বন্ধ করে দিল, বন্ধ নেই। শিক্ষা, শিক্ষকতা, শিক্ষা জগৎ একটা অন্য জগৎ, এটা সবাই বিশ্লেষণ করতে পারবেন না। আমি আমার শিক্ষককে এখনো রাস্তায় দেখে পায়ে বলে প্রণাম করি, কেন? উনি আশীর্বাদ দিয়ে আমার ঠান্ডা হয়ে যাবেন না, সে আমার সম্মান। আমি যা আছি, আমি যদি আজকে এখানে দাঁড়িয়ে কিছু কথা বলি, তাতে আমার শিক্ষকরাই দেয়, আমার বাবা মা না। আজকে যদি আমি বিদ্যালয়ে গিয়ে আমার স্টুডেন্টদের পড়াই, বাকি তো আমি আমার শিক্ষকদের থেকে পেয়েছি। আর আজকে শিক্ষামন্ত্রীকে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সঙ্গে ভাগ খাওয়া ব্যবহার করে যাচ্ছে, বন্ধ করে দেবে। যদি শিক্ষা দপ্তর আপনি চালাতে না পারেন, শিক্ষা দপ্তর ছেড়ে দিবে, অন্য কাউকে দিয়ে শিক্ষিত বিধায়ক আছে, অন্তত শিক্ষকদের
হবে। সম্মান দিতে জানুন, সম্মান পাবেন। অপমানিত করবেন, এক সময় আপনিও অপমানিত হবেন। আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি, এই সম্মানের লড়াই। প্রতিবাদ করছি যখনই আমাদের বিরুদ্ধে কোনো অশ্লীল ভাষায় কিছু বলা হয়। আমাদের অযোগ্য বলেছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী, রবীন্দ্র ভবনের সামনে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করেছিলাম এই রাজ্যের প্রথম, যে আপনি আপনার বক্তব্য থেকে সরে দাঁড়ান। আমরা প্রতিবাদ করেছিলাম প্রথম, এবং আজকে কি দাঁড়িয়েছে? আজকের বাস্তবতা হলো রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই বলছেন এরা অযোগ্য নয়। আইনিগত সমস্যা ছিল, কখনো বলছেন পলিসির সমস্যা ছিল, কখনো বলছেন সিলেকশনের সমস্যা ছিল, কখনো বলছেন বিগত সরকারের পাপের বোঝা। বক্তব্য একটাই দেবেন যাতে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। সকালে বলবেন, বিকালে পাল্টাবেন, বিকালে বলবেন, পরদিন সকালে পাল্টাবেন, বন্ধ করে দিন। কারণ আপনি কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী। আপনি যদি ভাবেন কোনো দলের শিক্ষামন্ত্রী সেটা ভুল ভাবছেন। যখন আমি রাজ্যের শিক্ষামন্ত্রী বলি তখন আপনি আমার শিক্ষামন্ত্রী, 37 লক্ষ লোকের শিক্ষামন্ত্রী। সুতরাং শিক্ষকদের অপমান করার অধিকার আপনার একার নেই। এই রাজ্যটাকে শুধু মন্ত্রী নেতারা তৈরি করে না। যদি ভেবে থাকেন নেতা মন্ত্রীরা এই রাজ্যটাকে তৈরি করেন তাহলে ভুল হবে। আপনারা যে নীতিটা তৈরি করেন ওই সেক্রেটারি যে বসে, এই নীতিটাকে প্রণয়ন করি আমাদের মতন ছোট কর্মচারীরা যারা নিজ স্তরে বসে আছি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। সুতরাং তাদেরকে অপমানিত করে আপনার দপ্তর, আপনার রাজ্য হয়তো চলতে পারে না। সম্মান দিন, সম্মান পাবেন। আমরা যে দাবিটা রাখছিলাম, গত 5 দিন ধরে আমরা চিৎকার করে যাচ্ছি যে নির্বাক এই সরকার অন্ধের মতো। শীতের রাত্রি কনকনে ঠান্ডা, পাহাড়ের মতন আমরা কিছু লোক বাইরে দাঁড়িয়ে থাকি, আরক্ষা দপ্তরের কর্মীদের বাইরে দাঁড়িয়ে রাখেন, আমরাও দাঁড়িয়ে থাকি। আর আমাদের যারা গণঅবস্থানে রাত্রি যাপন করেন, কনকনে ঠান্ডা, এই জায়গায় পাতলা কম্বল যদি আনেন তা গাইবেন, না হলে অন্যের সঙ্গে শেয়ার করে শুয়ে আসে। কোথাও কোনো প্রতিনিধি আপনাদের পাঠানোর দরকার মনে করছেন না। কি বলছেন? সেক্রেটারিয়েট থেকে বলছেন মিডিয়ার সামনে আন্দোলন করছে, করে যাক। মুখ্যমন্ত্রী বলছেন আমি ব্যবস্থা করে দিয়েছি, পরীক্ষায় বসুন, সময় নষ্ট করবেন না। আরে পরীক্ষায় যে বলবো, কিসের ব্যবস্থা করেছেন আপনি? আমরা তো শিক্ষিত, প্রশিক্ষিত নই, বুঝতে পারি। দশ বছর পড়িয়েছি স্কুলগুলোতে। কি তৈরি করেছেন? দেখা যাবে গ্রুপ 3 গ্রুপটির জন্য 8,000 বই। গ্রুপ 3 মধ্যে আমরা কি করে বসবো? কি আমরা তো প্রায় 6,000-এর কাছাকাছি জিডিপি মিলিয়ে। গ্রুপ 3 মধ্যে আছে প্রায় 5,000-এর মতো, পোস্ট আছে 2,500। বলছেন পরীক্ষায় বলবো। একদিকে বলছেন আইন মানে আমি যা করার করবো, আইন মানে মানুন না সুপ্রিম কোর্টের অর্ডারটা, সেটাও মানতে পারবেন না। কোর্টের কাছে ক্লিয়ারিফিকেশন চাইবে বলেছিলেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী। কেন চাননি? দিতে পারতেন। এই পোর্টগুলোতে অ্যাপ্লাই করার অনেকটা গল্প চলছে এখন। আপনি 300 টাকা দিতে হবে এই পোর্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য। এবার এই পোর্টগুলোতে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে একটা এমপ্লয়মেন্ট কার্ড নাম্বার দিতে হবে। আমার যে এমপ্লয়মেন্ট কার্ডটা ছিল, আমি যখন শিক্ষা দপ্তরে চাকরি পেয়েছিলাম, সেই এমপ্লয়মেন্ট কার্ডটা আমি শিক্ষা দপ্তরকে সাবমিট করে দিয়েছি।
বলে আপনি একটা নতুন করে এমপ্লয়মেন্ট কাজ করিয়ে দেবে। আচ্ছা বলুন তো, 45 বছরের একটা লোক নতুন করে এমপ্লয়মেন্ট কার্ড করাতে যাবে, ওকে কাজ দেবে? ও দেবে কি? এটা উদ্ভট ধরনের সিস্টেম তৈরি করেছে। আসলে চাকরির ব্যাপার হবেই না এগুলো। এবং একটা ললিপপ, ওই যে প্রথম বলেছিল একটা ললিপপ ঝুলিয়ে দিয়েছে রুপি কোথাও নি কোথাও 10,300-তে। ওনার ধারণা ছিল রুপিতে যারা যারা অ্যাপ্লাই করেছে উনি হয়তো মিডিয়ার সামনে কিছু কাগজপত্র নিয়ে বসার ওনার অফার আছে, ওই কাগজপত্রগুলো দেখিয়ে বলবেন এই দেখুন 10,300-তে এসে সবাই পরীক্ষা করেছে, এই কোথার জন্য একটু এরা আন্দোলন করছে। আসলে কেউ চাকরি দিতে পারবেন না উনি যে নোটিফিকেশনটা জারি করেছেন, এতে এসসি এসটি জেনারেল ক্যাটাগরিতে কটা পোস্ট কিভাবে ডিভাইডেশন এগুলো আছে? নেই। কেন নেই? আসলে দেওয়ার জন্য নয়, এই মঞ্চটাকে কিভাবে ভাঙা যায় তার পরিকল্পনা উনি সেক্রেটারিকে বসে বসে করে যাচ্ছেন। প্রত্যেকদিন নতুন নতুন কিছু উদ্ভট টাইপের কথাবার্তা এগুলো আমাদের সামনে মিডিয়ার সামনে চলে আসছে। আর আমরা যখন বলছি আপনি 127টা একবার দেখুন, আমরা যখন বলছি এই 13,000 পোস্টটা একবার দেখুন, বলছে না এগুলো হবে। কেন হবে না? ব্যাখ্যা নেই। কেন হবে না? ব্যাখ্যা নেই। আপনাকে তো রাজ্যের জনগণ শিক্ষামন্ত্রী পদে বসিয়েছে, আপনাকে তো ব্যাখ্যা দিতে হবে। আপনি বলে দিলেন সুপ্রিম কোর্টে এরা আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টে এরা আছে, হাইকোর্টের জাজমেন্টে এরা আছে, আপনার মুখাইল বলায় কিছু হবে না। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজমেন্টে কোথায় আছে সেটা আপনি বলে দিন, তাহলে আমরা মানতে পারবো। আপনি তো নিজেই এপিকলের বাড়িতে গিয়েছিলেন, রিটায়ার্ড জাস্টিস এপিকলের বাড়িতে। রিটায়ার্ড জাস্টিস এপিকল তো নিজেই আমাদেরকে বলেছেন, আপনি নিজেও বলেছেন। সমস্যাটা কোথায়? আসলে রাজনীতি করার জন্য রাজনীতি করছেন, আয়ের বেশি আর কিছু বলার। সমস্যাটাকে দীর্ঘায়িত করবেন না। এই মঞ্চ থেকে আবারও আবেদন করছি, গণতান্ত্রিক পদ্ধতি থেকে অগণতান্ত্রিক পদ্ধতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। কারণ কি, আমরা কিন্তু তপ্ত লোহা, আগাটাও গরম ঘোড়াটাও গরম, এদিকে ধরবেন হাতটা জ্বলবে আপনারই। আমরা শিক্ষক ছিলাম, শিক্ষক আছি আর শিক্ষক থাকবো বলে এই মঞ্চটাকে এইভাবে সুন্দর সুশৃঙ্খল ভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে। বলতে পারবে না রাজ্যের মানুষ এই 10,323-এর এই শিক্ষকরা কোন ধরনের অগণতান্ত্রিক পদ্ধতি বা হুচ্ছুকি করেছে এই রাজ্যের বুকে বা এই শহরের বুকে। আমরা যখনই প্রথম 14 আগস্টে যখন মহাভারতের দিকে আমরা ধাবিত হয়েছিলাম রাজ্যের সবচেয়ে বড় মিছিল নিয়ে, তৎকালীন সময়ে পুলিশ আমাদেরকে বাসে ব্যারিকেড দিয়েছিল। আমরা বলেছিলাম এই ব্যারিকেড থেকে 100 মিটার দূরে থাকবো, এই ব্যারিকেড আমরা ধরবো না। কারণ আমরা সমাজের শিক্ষক, শিক্ষক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করবে সেটা আমরা চাই না। বলেছিলাম সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, আপনি আসুন কথা বলুন আমাদের সঙ্গে। আসেননি, না পেয়ে আপনার প্রতিনিধিকে একটা কপি দিয়েছিলাম, সেই প্রতিনিধির কপির উত্তর এখন আপনি পাইনি। তবে হ্যাঁ, ওই রোডে যাওয়ার আসার সময় ওই যে বৃক্ষ আমরা আরেকটা নোটিশ ছাপিয়ে দিয়ে এসেছিলাম, আমাদের দাবি সনদ দিয়ে এসেছিলাম, গাছটার দিকে একবার অন্তত পক্ষে তাকিয়ে আসি, যে গাছটা এখনো বেঁচে আছে। একদিন হয়তো আপনি না বললেও ওই যে বলেছিলেন গাছ, ওই গাছ উত্তর দেবে আমাকে কোনো না কোনো দিন। আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
আপনাদের সম্মান রেখে কতগুলো কাগজপত্র দিয়ে এসেছিলাম, দাবি করেছিলাম, এবং সেই দাবিগুলোকে আপনি মান্যতা দিয়ে বলেছিলেন যে সমস্যাগুলোর সমাধান অবশ্যই হবে, মন খারাপ করবে না। আজকে 22টি এই মঞ্চের মধ্যে শিশু মা শুয়ে আছে। রাজ্য সরকার থেকে অন্তত পক্ষে একটা ডাক্তার এসে জিজ্ঞেস করলেন না যে এই যে রাত্রিবেলা রাত্রি যাপন করছেন শিশু মারা, এদের স্বাস্থ্যটা কেমন আছে সেটাও তো খোঁজ খবর নেওয়া দরকার। দাবিটা না হয় পরে চিন্তা করলেন। সেইটুকুন মানবিকতাও কি আপনাদের মধ্যে নেই? একটা রাজ্য সরকার তার মানবিক দিক থাকবে না, সে হতে পারে। তাহলে এই যে বলছিলাম সুপ্রিম কোর্ট অমানবিক, আপনাদেরকেও তো সেই জায়গা দাঁড় করানো যায়, আপনাদেরকেও সেই জায়গা দাঁড় করানো যায় যে আপনারাও অমানবিক। আজকে শুনতে পাচ্ছিলাম কোন একটা সংস্থা নাকি বলছেন যে এই জায়গায় বাচ্চা কেন ঘুমাচ্ছে, বাচ্চাদের যেন ঘুমাতে না দেওয়া হয় তার ব্যবস্থা আপনারা চিন্তা করছেন। আমি ওই সংস্থাকে বলবো ওই যে মা যে এই বাচ্চাটাকে নিয়ে এই মঞ্চে শুয়ে আছে, উনার জন্য শুয়ে নেই, ওই বাচ্চাটার পেটে ভাত জোগাড় করতে পারে না বলে বাচ্চাটাকে নিয়ে এই জায়গায় পড়ে আছে, আর আপনি আপনার সংগঠন বানাচ্ছেন। পারলে এই বাচ্চাটার মুখে খাবার দাবার ব্যবস্থা করে দিন। সেগুলো করার ক্ষমতা তো নেই। শুনছিলাম আজকে আবার কি নাকি সিগনেচার কালেকশন করে আমাদের এই মঞ্চ উঠানোর চেষ্টা করবেন। আমরা বলছি হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে, অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আপনাদের অসুবিধার চেয়েও এই 10,323 পরিবারগুলো আছে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটাকে একবার ভাবুন। আর কিছুদিন না হয় কষ্ট করবেন, একটু সহযোগিতা করুন। আপনাদের চোখের সামনেই তো এই খাবার দাবার গুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দিয়ে যাচ্ছেন, আপনারা কি একটু সহ্য করতে পারছেন না? কে বাগানা করছেন সে তো আর জানি না, কেউ উদ্যোগ নিচ্ছেন এই বিষয়গুলো। সমস্যা হচ্ছে, হ্যাঁ কথা বলবো আমাদের সঙ্গে, প্রয়োজনে আমরা মাইক্রোফোনের সাউন্ডটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। প্রয়োজনে আমরা মাইক্রোফোনটা এতটা থেকে এতটা ব্যবহার করার সময় ঘোষণা করে দেবো, সেগুলো আমরা করবো। আমরা তো বলছি বারবার, দায়িত্ব নিয়ে যখন গণতান্ত্রিক পদ্ধতি আমরা করছি, আমরা করতে দিই। প্ররোচনা দিয়ে এই গণতন্ত্রকে ভাঙানোর চেষ্টা করবেন না, কারণ এই প্ররোচনা যদি এইগুলো ভাঙার চেষ্টা করেন তাহলে কিন্তু এই গণ অবস্থান দাবানলের আকার নেবে, সেই দাবানলে কিন্তু আপনার ছেলে পুড়ে ছাই হয়ে যাবে। আপনাদের কাছে দুটো অপশন দিয়ে এসেছিলাম, এক প্যারা 127 মিলে আপনারা করুন, 2 13,000 পোস্ট করুন, যেটা রাজ্য সরকারের সুবিধা হয় সেগুলো আমরা বলে এসেছিলাম। আর যদি গ্রুপ সি গ্রুপটি তাহলে সরাসরি আপনারা নিযুক্তি দিতে পারেন, তাতে সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে অল্টারনেটিভ ডেভেলপমেন্ট যেটাকে আপনারা গ্রুপ সি গ্রুপটি হিসাবে সুপ্রিম কোর্টে এফিডেভিট সাবমিট করেছেন, তাকে সোলাস হিসাবে ডিক্লেয়ার করেছে। সোলাস শব্দটার মানে আশা করি রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বোঝেন। ওই যে আমরা দান বাক্সটা রেখেছি, এটাও এক প্রকার সোলাস দিচ্ছে আমাদেরকে মানুষ। এই যে খাবারগুলো দিচ্ছে এগুলো এক প্রকার সোলাস আমাদের কাছে। এবার কেউ যদি এই দান বাক্সে 100 টাকা দিতে আসে, ওনাকে ধরে আমি বলি আপনাকে আমার 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি প্রশ্নগুলোর উত্তর সঠিক দেন তবেই আপনি 10 টাকা দিতে পারবেন, তাহলে আর এটা দান বাক্স রইল না, সোলাস রইল না। আপনি গ্রুপটির কথা বলে বলছেন আর এইদিকে বলছেন পরীক্ষা দিতে হবে, সে হবে না। পিছিয়ে যান সরকার, এই ধরনের সিদ্ধান্তগুলো থেকে পিছিয়ে যান। ভুল ব্যাখ্যা করছেন সুপ্রিম কোর্টের অর্ডারে।
আগে এই অর্ডারটা এই 10,323 শিক্ষকরা কিন্তু এনেছিল সুপ্রিম কোর্ট থেকে। আপনারা গিয়েছিলেন অনেক পরে। সত্যি সত্যি যদি এই রাজ্য সরকার, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী যদি সমস্যার সমাধান করতে চান, অতি দ্রুত সমস্যার সমাধান করুন। অন্যথায় আমরা এই গণ অবস্থানকে অন্যদিকে রূপ দিতে বাধ্য হব। তার জন্য দায়ী হবে এই রাজ্য সরকার, এই রাজ্যের শিক্ষামন্ত্রী, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা দায়ী হব না। সত্যেরও সব কিছুর একটা সীমা থাকে। সত্যের সীমা কিন্তু সবসময় ধরে রাখা যাচ্ছে না। ৭৭ জন প্রয়োগ হয়েছেন আমাদের মধ্যে। কি এক অদ্ভুত নিয়ম! ৭৭ জনের মধ্যে প্রথম কিছু লোক ডাইং গার্ডেন্সের চাকরি পেয়েছেন, তারপরে ডাইং গার্ডেন্সের চাকরি বন্ধ। কি বিষয়? আপনাদের চাকরি এই পলিসির কারণে চলে গেছে, তার জন্য আপনাদের ডাইং গার্ডেন্সের চাকরিগুলোর প্রক্রিয়া বন্ধ। তাহলে আগের তারা কি করে পেল? তাহলে তো চাকরি করছে বিমাতৃসুলভ ব্যবহার। বৈমাত্রিক ব্যবহারগুলো বন্ধ করে দিন। অসহায় পরিবারগুলোর পেছনে দাঁড়ান। এই মঞ্চ থেকে নিশ্চয়ই আপনারা ভিডিও ফুটেজ কালেকশন করে দেখেছেন যে চোখের জলগুলো বেড়েছিল ওই মার চোখের চোখ থেকে, ওই শিশুর চোখ থেকে। সেগুলো নেকি ছিল না, সেগুলো নেকি ছিল না। মার বুকের আত্মনাদের জল ছিল এগুলো। অভিশাপ লাগবে যদি লাগে আপনার, বোঝার চেষ্টা করুন। আপনারও সন্তান আছে, আমারও সন্তান আছে। যারা সন্তান হারিয়েছেন, সন্তান হারানোর কারণে তারাই বুঝতে পারবেন। সুতরাং এমন অভিশাপে পড়বেন না যেন ওই মার আত্মনাকে আপনার সংসারে নিয়ে লেগে যায়। সামনে যান, শুধরে যান। মার বুকে জ্বালা অভিশাপ কিন্তু বড় খতরনাক অভিশাপ। সে অভিশাপ আপনি সামলাতে পারবেন না। এই ৭৭টা পরিবারকে বাঁচানোর দায়িত্ব ছিল রাজ্য সরকারের। কারণ যদি ভুল হয়ে থাকে পলিসিতে, যদি সিলেকশনে কোনো ভুল হয়ে থাকে, তাহলে ভুল হয়েছিল রাজ্য সরকারের। সিলেকশন পলিসি, সিলেকশন বোর্ড 10,323 তৈরি করেনি, পলিসি 10,323 তৈরি করেনি। যদি ভুল হয় রাজ্য সরকার, ত্রিপুরা সরকারের ভুল হয়েছে, তার খেসারতটা রাজ্য সরকারকেই দিতে হবে। কেন 10,323 রাস্তায় দাঁড়িয়ে শীতের কনকনে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তার খেসারত দেবে? আমরা বারবার অনুনয়, বিনয়, অনুরোধ সবগুলো আপনাকে বলে যাচ্ছি। এও বলেছি যদি সম্ভব হয় সর্বদলীয় বৈঠক ডাকুন, এই সমস্যার সমাধান করুন। তাতে রাজ্য সরকারের ভালো হবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ভালো হবে, শিক্ষামন্ত্রীর ভালো হবে, শিক্ষা ব্যবস্থার ভালো হবে। কিন্তু নির্বাক কোনো কথাই বলছেন। আমরা এই মঞ্চে বসে আছি, এই আবেদন এই মঞ্চ থেকে বারংবার আবেদন করছি। আজকেও এই 22তম দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি, আপনি আপনার দেওয়া প্রতিশ্রুতি পালন করুন। আমাদের স্থায়ী সমস্যার সমাধান করুন, স্থায়ী ব্যবস্থা করুন, স্থায়ী চাকরির ব্যবস্থা করুন। যে প্রক্রিয়াগুলো আমরা বলে এসেছিলাম, এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনি আইনগতভাবে সমস্যার সমাধান করতে পারেন। সেটা আপনিও জানেন, রাজ্যের শিক্ষামন্ত্রীও জানেন। এখন যেটা করছেন সেটা রাজনীতি করছেন। 10,323 পরিবারের সঙ্গে আর রাজনীতি করবেন না, বন্ধ করে দিন, এদের পাশে দাঁড়ান। এই 10,323 পরিবারও কিন্তু আপনার পাশে দাঁড়াবে। এইটুকুন কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা মহোদয়কে। জয়েন্ট মুভমেন্ট কমিটির গণ অবস্থানকে সম্মতি জানিয়ে